বড়দা, আজকের চায়ে একটু আদা দিবেন, বেশি করে দিন। নদীর হাওয়া গায়ে লাইগে জ্বর জ্বর লাগতেছে। আদা দিলে দাম বাড়বে মাঝি, তুমি তো জানো আদার দাম এখন আকাশ ছোঁয়া। সেইটা তো বুঝলাম, কিন্তু এখন যখন ঠান্ডার কথা কইলাম তখন তো একটু বুঝবেন, অনেক কষ্ট হইতেছে আমার। দাদু, আপনি তো গতকাল একটি মোটা বউকে বিনা পয়সায় আদা চা দিয়েছিলেন, বলেছিলেন মেয়ে মানুষের ঠান্ডা লাগবে যে। কি যে বলো তুমি। আচ্ছা, একটু আদা ফেলে দাও দেখি ওর চাতে। ওই মাইয়াটার কথা শুই না মনে হয় ওই বট গাছের ডাইলেই জানি দাদুর জবাবই গজাইছে। বুঝলাম না, ঠিক কি বললেন আপনি? ওই যে তুমি হঠাৎ হঠাৎ এক একটা মুক্তা ঝরানো কথা কও না, সেটা যেন বট গাছ তোমারে দিয়া বলায়, এইটাই বললাম। মাঝি, চা খাওয়া হইলে তাড়াতাড়ি পাল তোলো। ওই যে আকাশের অবস্থা কিন্তু ভালো না। হ, বড় ঝড় আইব মনে হইতেছে। আজ মনে হয় কঠিন অবস্থা হইব, বুঝতে পারতাছি না। এই সময় আকাশের অবস্থা এমন তো হবার কথা না। আজকাল সময় লাগে না রে মাঝি। আকাশের যখন মনে হয় রোদ দেয়, আবার যখন মনে হয় ঝড় নিয়ে আসে। এটা একদম ঠিক কথা বলেছো দাদু। দাদু, ওই বট গাছের কিছু গল্প যদি আজ বলতেন, একটু শুনতাম। আগে কত গল্প বলতেন আপনি। গল্প শুনবি? কোন গল্প শুনবি বল। এই বট গাছ নিয়ে আমাদের স্মৃতির শেষ নেই। কোন জায়গায় যে গেল সেই দিন, ওই যে গেল আমাদের ছেলেবেলা। আজ জীবনটা কতটা চিন্তাযুক্ত, পরিবার, পোলা, মাইয়া, সংসার। আর এক সময় শুধু এই বট গাছ ও এর আশেপাশে মিলিয়েই তোমাদের খেলাধুলা সব ছিল। আমার সব মনে আছে তোমাদের সেই ছেলেবেলার কথা। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, একদম কালা হইয়াছে আকাশ। এই মাছি যখন থেকে মাছি হলো, মানুষের কথা আর নৌকার কথা ছাড়া কিছুই ভাবে না। আজ হঠাৎ নিজের কথা কি মনে করে ভাবলো কে জানে। মাধবর দাদা, শালু আমার জমির ভেতরে কাঁটাতার দিয়েছে। এটা চুরি না ডাকাতি? সে কেন করবে এটা? খালেক ভাই, রাগ করলে আখের রসটা টক হয়ে যাবে। আখের রসের কি দোষ? শালু কাকাকে জিজ্ঞেস করো, সেই ভালো জানে কেন সে এমন করত। জমি আমার বাপ দাদা, আইন কানুন তো আমি মানি না। আমার যা ইচ্ছা আমি তাই করব। বট গাছের নিচে মিথ্যা বললে গাছের ডাল ভাঙে সাজু। ওই যে দেখো, একটা ডাল ভেঙে পড়ে গেল। কালকেই কাটা তার সরাও, না হলে গ্রাম ছাড়ব। এই গ্রাম কারো বাপ দাদার সম্পত্তি না, এই গ্রাম আমাদের সবার। আমি সব মেনে নেব, যদি আমার একটি কথা আপনারা সবাই মাইনে নেন। আবার কি শর্ত? শর্ত ছাড়া কি তোমাদের থেকে মুক্তি মেলা সম্ভব না নাকি? আমার এই বট গাছটা চাই। এমনিতেই এই বট গাছ আমার পূর্বপুরুষের। এটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো। আমার শহরে এক লোকের সাথে কথা হইছে, ওনারা এই গাছটা মিউজিয়ামে সংরক্ষণ করবার চায়। এ কেমন অলক্ষণে কথা? এই বট গাছ আমাদের সবার, এই বট গাছ আমাদের সব থেকে বড় ছায়া। এ কেমন পাগলামি কথা? এই গাছ ছাড়া আমরা আমাদের জীবন কি করে কল্পনা করব? ও শালু কাকা, কি হয়েছে তোমার? রাতে কি কিছু খেয়েছো? তোমার মাথায় এসব বুদ্ধি কোথা থেকে আসছে? আমি আমার কথা বলে দিয়েছি, বাকিটা যে যার মতন সময় কইরা চিন্তা কইরা আমারে জানাইয়া দিও, কেমন? আহা, গাছটা পাকাপোক্ত করতে পারলে ডিল ফিক্সড, একদমই ফিক্সড। মাঝি ভাই,
এই গাছটা কাটতে পারলে তোমাকে 20% কমিশন দেবে। শহরে ফ্ল্যাট কিনে সুখে থাকবে তুমি। তোমার টাকায় আমার এই গাছের মূল্য হইব না। এই গাছের নিচে আমার বউরে আমি বিয়ের প্রস্তাব দিছিলাম। এই গাছ আমার ছোটবেলার খেলার সাথী। সেই বউ এখন কোথায়? টাকা থাকলে বউও থাকে, গাছও কাটা যায়। তোমার বউ বাপের বাড়ি যায়, আবার আসে অনেক দেরিতে। নাই না যাও, নদী তো টাকার গন্ধ সয় না। আমার বউ বাপের বাড়ি যায়, তাতে তোমার কি? বুঝলাম আমার বউ বাপের বাড়ি যায়, কিন্তু তোমার বউ তো আরেকজনকে বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করতেছে। কথা হিসাব করে বলো মাঝি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে না, সাবধান করে দিলাম। তাইলে তুমি কেন আমার জীবন নিয়ে কথা কইতাছ? আর আরেকটা কথা, যারা ওই বট গাছের দিকে চোখ দিব, আমি তাগো চোখ নিজের হাতে উঠাইয়া নিব, আর তার শরীর ভাইঙা গুড়া গুড়া কইতে দিব। ওরে মাঝি, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তুমিও তিলক কইর না, বাঘে মুড়াইয়া খাইব। নাই মা যাও এক্ষুনি, আমি ভালো মানুষ, তোমারে পারে নামাই দিব। অন্য কেউ হইলে তোমারে পানিতে ধাক্কা বাইরে ফালাই দিত, কোনো দ্বিধাই করতো না। শালু, তুমি ছোটবেলায় এই গাছের ডালে চড়ে পড়ে গিয়েছিলে, মনে আছে? তখন খালে কি তোমাকে কাঁধে করে ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিল? সব ভুলে গিয়েছো তুমি? সে তো অতীতের কথা। এখন আমি জমি চাই, গাছ চাই, এখন কারো কাজ চাই না। জমি নয় শালু, তোমার হৃদয়ে জমি হয়েছে গাদা। কালি কাটা তার সরাও, নইলে তোমার মনের কাদায় আমি পানি ঢেলে দেব। শালু, তুমি আমার ভাইয়ের মতো, জমি ভাগ করে নেব, কিন্তু সম্পর্ক কেন নষ্ট করছো? এতদিন শুধু জমি চাইতে, এখন আবার আমাদের এই বট গাছ যেটি সবার ছায়া, সেটির দিকে কেন নজর দিলে তুমি? আমার আর কিচ্ছু বোঝার নেই, বলারও নেই। আমার জমি চাই, আমার গাছও চাই। আমরা আজ এই সিদ্ধান্তে পৌঁছালাম যে শালুকে কোনোভাবেই আর আমাদের বুঝিয়ে কাজ করা যাবে না। ও একদম অবুঝ হয়ে গিয়েছে। আজ থেকে ওকে আমরা কেউ আর আমাদের বন্ধু মনে করব না। ও আমাদের সরাসরি শত্রু। আমি একমত, কারণ আমাদের বট গাছ যে রক্ষা করতে পারবে না, বা আমাদের বট গাছকে যে ধ্বংস করতে চায়, সে আমাদের সরাসরি শত্রু। শালুরে এক্ষুনি গ্রাম থেকে বাইর করে দেওয়া হোক। ও আমাগর বট গাছ, আমাগর ছায়া দাতা, যে আমাগর পূর্বপুরুষ থেকে শুরু কইরা সবাইরে ছায়া দিয়ে আইছে, আইস তারে ধ্বংস করবার চায়। আমরা কিছুতেই গ্রামে রাখতে পারবো না তারে, কিছুতেই না। রুমি, তুমি যদি শহরে না যাও, তোমার মেধা এই গ্রামে মাটি হয়ে যাবে। স্যার, দাদু একা, তার হাঁটুতে ব্যথা, রাতে কাশি, আর দোকান এখন সে একা সামলাতেও পারে না। তোমার দাদুও চান তুমি উড়ে যাও। তিনি বলেছিলেন, রুমির ডানা কেটো না, ও যতদূর উঠতে চায় ওকে উঠতে দাও। ডানা থাকলেই কি উঠতে হয়? দাদুর ছায়াও তো আমাদের ডানা, যেমন এই বটগাছ আমাদের সবার ছায়া। তাহলে তুমি শহরে যাবে না? আমি যেতাম যদি দাদুকেও সাথে নিতে পারতাম, কিন্তু দাদু আমার সাথে কিছুতেই তার গ্রাম ছেড়ে যাবে না। তাহলে তোমার এই মেধা এই গ্রামের মাটির সাথে মিশে যাবে। মাস্টার মশাই, আমি একদিন এই গ্রামের মাটিকে বিশুদ্ধ মাটিতে পরিণত করব, যাতে এই গ্রামে আর কোনো অশিক্ষিত না থাকে। এই গ্রামের বুড়ো থেকে শুরু করে সবাই যেন শিক্ষার আলো পায়। তোমার মনের আশা যেন পূর্ণ হয়। একদিন তুমি নিশ্চয়ই তোমার মেধা ও বুদ্ধি দিয়ে সব সম্ভব করতে পারবে। আপনি আমার পাশে থেকে আমাকে দিক নির্দেশনা দেবেন মাস্টার মশাই, কেমন? এটা সাধারণ ঝড় না, মনে হয় সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছে। এই ঝড়ের পূর্বাভাস কিছুদিন আগে একবার মাঝি ও আমি দেখেছিলাম। দাদু, আপনি ভেতরে আসুন, গাছের ডাল ভেঙে পড়তে পারে।
গাছ অনেক বুড়ো হয়েছে, এখন এটার নিচে আমাদের থাকা নিরাপদ নয়। আপনি ভেতরে চলে আসুন। না, যতক্ষণ প্রাণ আছে গাছকে আমি রক্ষা করব। দরকার পড়লে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই গাছকে আঁকড়ে ধরে রাখব। দাদু, গাছকে রক্ষা তখনই করতে পারবেন যখন আপনি নিজের রক্ষা করতে পারবেন। আপনি কথা না বাড়িয়ে ভেতরে আসুন। আপনার আগের মতন বয়স আর নেই, শক্তিও নেই আপনার। আমি কি করে যাব এখন? আমি কি করে যাব? ছাড়ো আমাকে। গাছটাই আমার জীবন। এই গাছের নিচে আমার সারা জীবনের সব স্মৃতি। দাদু, আপনি মারা গেলে গাছের কি হবে? আমি কি একা থাকবো নাকি? আমার কথা আর ভাবলেন না আপনি? তোকে আঁকড়ে ধরে বেঁচে আছি এখন, কিন্তু এই গাছ যে আমার জীবনে মায়ার জড়ানো। কি করে একে ছেড়ে যায়? এই গাছের বয়স হয়েছে, এত বড় ঝড় সে কি করে মোকাবেলা করবে? দাদু, আমি আপনার কষ্টের কথা বুঝতে পারছি। আপনি দেখবেন এই গাছের কিছুই হবে না, কিন্তু আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার অনেক কিছু হয়ে যেতে পারে। বড় হুজুর, আপনি সবার কথা শুনুন, ভেতরে ঢুকে পড়ুন। যদি সৃষ্টিকর্তা চায় তাহলে অবশ্যই আমাদের বটগাছ আমাদের স্থায়ী হবে। জি বড় হুজুর, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের কথা মাইনে নেন। দয়া কইরা মাইনে নেন বড় হুজুর। দাদু, সব শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তা এবার আর আমাদের ছায়া রাখলো না দাদু। আমি আগেই বলেছি ওর বয়স হয়েছে, ও এবার আর পারবে না। কত করে বললাম, শুনলো না, কেউই শুনলো না। দাদু, আপনাকে বাঁচানোটাই আমাদের সর্বপ্রথম কাজ মনে হয়েছে দাদু। আমি বুঝতে পারিনি এমন হবে। না রে, এখনো মনে হয় সব শেষ নয়। এই চারা একদিন আমাদের ছায়া দেবে। দাদু হঠাৎ করে কেন যেন অন্যরকম ব্যবহার করছে। এই গাছের অন্তর্ধানে দাদুর কোনো সমস্যা হলো না তো? এই গাছের নিচে তো আমার ছেলে প্রথম হাঁটতে শিখেছিল। এইসব স্মৃতি এখন ফেসে গেল, আর কিছুই রইল না। কত স্মৃতি এখানে। গাছ যায়, কিন্তু ছায়া থাকে মানুষের মনে। আমাদের এখন নতুন করে গড়তে হবে, ভেঙে পড়লে চলবে না। এই ডাল থেকেই নতুন চারা গজাবে। প্রকৃতির নিয়ম এটাই। বট গাছ আমাদের সবাইকে রক্ষা করতে নিজেকে বিসর্জন দিয়েছে। দাদু, আমরা কি আবার গাছ লাগাবো? সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তুমি যেদিন চাইবে সেদিনই লাগাও। আমরা হাল ছাড়বো না। বড়দা, গর্তটা একটু গভীর করলে ভালো হয় না? চারার শিকড় জানি শক্ত হয়, তার লিগে একটু গর্তটা বেশি করলে ভালো হয়। শিকড় নিজেই পথ খুঁজে নেয়, আমাদের শুধু বিশ্বাস রাখতে হয়। এই চারা কবে বড় হবে দাদু? আমার সাথে সাথে কি বড় হবে? তুমি যখন বড় হবে তখন এটাও বড় হবে। গাছ মানুষের সাথে কথা বলে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। বুঝলি? রুমি, গাছের নাম কি রাখবো? রুমির গাছ? না না, দূর পাগল, নাম হবে বটের ছায়া। এই বেড়া দেখে মনে হচ্ছে আমরা যেন সৈন্য, গাছটা রাজকুমারী। কত আদর যত্নে বেড়ে ওঠানো হচ্ছে। রাজকুমারী না, রাজা। দাদু বলতেন বটগাছ পুরুষ হয়। যত্ন করলে এই সারা একদিন আমাগর ছায়া দেব, আবার গল্পের আসর জমব। যেরকম আমাগর বটগাছ ছিল সেই রকমই বড় একটা বটগাছ হইব। রুমি, শহরের কলেজ থেকে চিঠি এসেছে, তুমি বৃত্তি পেয়েছো। এবার আর না করো না। স্যার, আমি যাব না। গাছ এখনো ছোট, দাদু অসুস্থ। আমি কি করে এমন স্বার্থপর হই বলুন তো?
তোমার দাদু চাইবেন তুমি যাও। এই গাছ যেমন শিকড় গেড়েছে, তুমিও জ্ঞান নিতে যাও। শিকড় এখানেই আছে, আমি ফিরে আসবই, কিন্তু আমার দাদুকে কারা দেখবে? আমরা গ্রাম ভর্তি মানুষ, আমরা সবাই দেখব। তুমি আর পেছন ফিরে তাকিও না। বাবা, আপনি কেন ফোন কিনে দিলেন না? শহরের সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে। মোবাইলে কি হবে? তুমি তো জমি চাষ করতে শেখোনি। আসল রেখে নকল কাজ খোঁজো কেন তুমি? ওই দেখো, গাছের ডাল নড়ছে, গাছ বলছে ঝগড়া বন্ধ করো। এই গাছের নিচে কেউ রাগ করতে পারে না। সোহাগ, তুমি জমিতে কাজ করো, ফোন কিনে দেব। ঠিক আছে দাদা, কিন্তু ফোনটা যেন অ্যান্ড্রয়েড হয়। ওসব আমি বুঝি না, আগে কাজ শেখো, পরে সব হবে। রুমি, এই চাবি তোর হাতে দিলাম। দোকান আর গাছ দুটোই তোর। সব কিছু দেখে রাখিস, সব কিছু দেখে রাখিস। দাদু, আপনি থাকবেন না? আমি পারবো না, আমার আর কেউ থাকবে না। আপনি আমাকে ছেড়ে যাবেন না দাদু। গাছের মতো দাঁড়িয়ে থাকিস, ঝড়ে ভাঙিস না। আমি আছি পাশে, ছায়া হয়ে, গাছের মতো। বড়দা, তুমি চলে গেলে আমরা তোমাকে এখানেই কবর দেব। ওর শিকড় শক্ত হবে, আমরা আছি। আমার শেষ ইচ্ছা, এই বটের ছায়ার নিচেই চিরনিদ্রায় যাব আমি। তোমরা সবাই আমার রুমিকে দেখে রেখো। ও খুব লক্ষ্মী ছেলে। সবাই নতুন চারা দেখে রেখো, কেমন? রুমি, আজকে চায়ে একটু বেশি এলাচ দিছ। দাদুর হাতের স্বাদ পাইতাছি। দাদুই শিখিয়েছিলেন, বলতেন চায়ে ভালোবাসা মেশাতে হয়, সাথে যদি মাঝি চায় তাহলে যেন একটু আদাও দেই। মনে রাখছো তাইলে? তোমার দাদু সব সময় আমার সব কিছু মনে রাখতো, কিন্তু মুখে কিছু কইতো না। দাদু সবার স্মৃতিগুলো আমাকে বলতেন সব সময়। গ্রামের সবাই দাদুর কত আপন ছিল, সব থেকে আপন ছিল এই বটের ছায়া। তার কত স্মৃতি এখানে। এবার গাছটা যত্ন পাবে। রুমি, তুই আমাদের নতুন মাতবর হয়েছিস। না, আমি শুধু দাদুর ছায়া, গাছই আমাদের মাতবর। আমরা তো সবাই গাছের ছায়ায় এবং স্মৃতিতে থেকে মানুষ মাত্র। আমাদের সবার জীবনে ছায়া নামক একজন থাকে, তাকে কখনোই আমাদের ছেড়ে দেওয়া উচিত নয়। সব সময় যত্নে আগলে রাখা উচিত।